তারা মিথ্যা কথা বলতে পারতেছে পিছনে, অথচ সামনে এসে তারা আমাকে চ্যালেঞ্জ করতে পারে না কেন? আমি তো সবাইকে এখানে ডাকলাম, আমি 32 জন এখানে নিয়োগ দিয়েছি। এই 32 জনকে আপনারা ডাকেন অথবা চলেন আমরা রুমে যাই, তারা প্রত্যেককে ডেকে জিজ্ঞেস করেন যে এখানে একটা ফেয়ার নিয়োগ হওয়ার কারণেই কিন্তু তারা পরীক্ষা দিয়ে যার যার যোগ্যতা অনুযায়ী, এবং একটা মানুষ এখানে বলতে পারবে না যে আমার 32 পয়সা এখানে খরচ হয়েছে। এবং আমার উপর কিন্তু প্রচণ্ড চাপ ছিল। আপনারা জানেন যে একটা সরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে আপনার প্রথম শ্রেণীর এইসব নিয়োগগুলোতে কী ধরনের প্রেশার থাকে, এই সমস্ত কিছু উপেক্ষা করে কিন্তু আমি আমার জায়গায় ডিটারমাইন ছিলাম যে আমার এই প্রতিষ্ঠানে আমি এই ধরনের কোনো অনিয়ম আমি হতে দিব না। এবং এই প্ল্যাটফর্মটা ফেয়ার রাখার কারণে আজকে যারা 32 জন যারা নিয়োগ পেয়েছে, তারা তাদের যোগ্যতায় তারা এখানে নিয়োগ পেতে সক্ষম হয়েছে। তারা কেন এখন সামনে আসতে পারে না? পিছনে দাঁড়ায় তারা কথা বলতেছে, কিন্তু সামনে আমি প্রথম দিন থেকে বারবার আমি বলতেছি, যেদিন থেকে তারা এই আন্দোলনটা শুরু করে, যে তোমাদের কি অভিযোগ, তোমাদের অভিযোগগুলো বলো। আর আমার ভুল বোঝাবুঝি থাকতে পারে, বিষয় থাকতে পারে, তোমরা অনেক না জানতে পারো, আমারও ভুল থাকতে পারে, বিষয়টা কি সামনাসামনি হয়। কিন্তু প্রথম থেকেই এই যে আজকের মতোই একটা জিনিস, তারা কখনোই আমার সাথে সামনাসামনি হতে চায় না। তারা যদি এতই সত্যবাদী হয়ে থাকে, তাদের ক্লেম যদি এত সত্য হয়ে থাকে, আমি তো মুখোমুখি করতে চাচ্ছি, তারা কেন সামনাসামনি হতে ভয় পায় কেন? আচ্ছা, ঢাকাতে আমার আছে হলো, এখানেও একটা ইন্টারেস্টিং বিষয়, তারা একই বাসার, যেমন আমার একটা বাসার নাম হলো বেগম ভিলা 43/Y রাজাবাজার, হ্যাঁ, এই বাসাটাকে তারা 4 বার দেখিয়েছে। আমরা দেখলাম সাংবাদিকের কাছে, একবার দেখিয়েছে বেগম ভিলা নামে এক মানে কি প্রাসাদ বা এরকম কিছু, তারপর দেখিয়েছে 43/Y, এটা আরেকটা ফ্ল্যাট। এরকম করে একই জিনিস 3-4 বার করে করে তারা দেখায়। এবং যেই সব জমি বিক্রি হয়েছে সেটাও কিন্তু তারা সম্পদের মধ্যে, মানে একই জিনিস বারবার কুমির ছানার মতো দেখায় তারা সম্পদের। সবচেয়ে বড় কথা, আমার সম্পদ যেটা আছে সেটা আমার আয়কর রিটার্নে প্রদর্শন করা আছে। এবং এর বাইরে যদি কোনো জায়গায় তারা বলতে পারে যে হ্যাঁ এর বাইরে আমার অবৈধ অপ্রত্যাশিত, সেটার দায় তখন আমি নিব, আদারওয়াইজ এর মধ্যে কথা বলার কোনো সুযোগ নেই। আমি যেমন গতকালকেই একটা সমকালের একটা রিপোর্ট দেখলাম, সেখানে তারা বলছে, মানে সাংবাদিক উনি বলছেন যে তারা সংশ্লিষ্ট নথিপত্রতে এই অভিযোগগুলো যারা করেছে তারা কেন ঘরের ভিতর কেন এখন ঢুকে বসে আছে? তারা তো এসে বলবে যে কোন কিসের প্রেক্ষিতে তারা এই অভিযোগ করলো। যেমন ভিটিএম এর কথা বলে, এর আগে তারা অভিযোগ করেছে যে আমরা করোনার সময় যে ভিটিএম তৈরি করেছি সেখান থেকে কোটি কোটি টাকা এখানে আমি দুর্নীতি করার জন্য এই প্রকল্পটা নিয়েছিলাম। করোনার সময় এই ভিটিএম করার জন্য সরকারের কি কোনো বাজেট ছিল? রেকর্ড দেখাতে পারবে তারা? তাহলে আমাকে বাজেট দিল না, অথচ বাজেট তছরুফ আমি করে ফেললাম। তারা একটা প্রকল্পের কথা বলেছে, এই প্রকল্প নামে কোনো প্রকল্প কিন্তু ছিল না, এটাও আরেকটা মিথ্যা তথ্য। তাহলে প্রকল্পের কথা বললো তারা, সরকারি বাজেটের কথা বললো, এইটার কোনোটাই এটা ছিল না। আমি বিসিএসআইয়ের কাছ থেকে 5 কোটি টাকা ধার নিয়ে আমরা এই কাজটা করি এবং সেই টাকাটা রোল করে এতগুলো জিনিস আমরা তৈরি করি। সরকারের কিন্তু 1 টাকাও এখানে কোনো মানে বরাদ্দ ছিল না, কোনো প্রকল্প ছিল না, অথচ তারা বলতেছে প্রকল্প, এই দুর্নীতি করে প্রকল্পেরটা এই কাজ দিয়ে মানে এইসব অসুফের জন্য আমি এই কাজটা করেছি। তারা একটু সামনে এসে তাদের কাগজপত্র দেখাক না, তারা কোন কাগজপত্রের ভিত্তিতে তারা এই কথা বলতেছে। বাংলাদেশে মেডিকেল ইকুইপমেন্টের প্রথম ক্যালিব্রেশন ফ্যাসিলিটি শুরু করেছি আমরা বিআরআইসিএম থেকে, এই কেমিক্যাল মেট্রোলজি ল্যাব থেকে। বাংলাদেশে প্রথম মেডিকেল ডিভাইস তৈরির এই কাজ শুরু করেছি আমরা এই ল্যাবরেটরি থেকে, এখান থেকে। বাংলাদেশে প্রথম সার্টিফাইড রেফারেন্স ম্যাটেরিয়াল তৈরি করেছি আমরা এই ইনস্টিটিউট থেকে, কারণ এগুলো কেমিক্যাল মেট্রোলজি ইনস্টিটিউটের কাজ। পিএইচডির বিষয় ছিল যে এই যে ভিন্ন ভিন্ন ল্যাবরেটরিতে মানে টেস্ট রেজাল্ট যে ভিন্ন ভিন্ন হয় তার পিছনে কারণটা কি, এবং সেটা মিনিমাইজ করার জন্য কি কি অবকাঠামো দেশের দরকার, এবং সেই অবকাঠামোটা কিন্তু ইনস্টিটিউটটা করে, সেই ইনস্টিটিউটটার আইনি ভিত্তি তৈরি করে এবং ইনস্টিটিউটটা ফাংশনাল করে কিন্তু আমি দেখিয়েছি। তো একটা পিএইচডিতে এর বেশি আর কার বাংলাদেশে অনেক মানুষেরই কিন্তু সৌভাগ্য হয় না অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেও সেই কাজটা বাস্তবায়ন করা। এখানে অনেকে এটাকে কেমিস্ট্রি বলে এটাকে কনফিউজ করার বিষয়টা কেমিক্যাল মেট্রোলজির অবকাঠামো কি হবে বাংলাদেশের জন্য, এটা ছিল আমার গবেষণার বিষয়। তো এটার সাথে যে পিওর কেমিস্ট্রি বলে যে অনেকে কনফিউজ করে, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি করে সবার ভিতরে করে যে উনি কীভাবে কেমিস্ট্রিতে পিএইচডি করলেন, তাদের এই কনফিউশন তোলাটা আসলে ঠিক না। বাংলাদেশে এই পিএইচডি করার পরে এই যে আপনারা দেখছেন যে ল্যাবরেটরিটা, যে অবকাঠামো, যে ইনস্টিটিউটটা করেছি, এইটা বাংলাদেশের প্রথম এবং একমাত্র কেমিক্যাল মেট্রোলজির রেফারেন্স ইনস্টিটিউট। এটা কিন্তু আমার পিএইচডির গবেষণা
ফসল কিন্তু এইটা। সুতরাং আমার পিএইচডিটা সেটা যত খারাপ মানেরই হোক, যত ক্ষুদ্র হোক, যত তুচ্ছ হোক, কিন্তু আমি তো এই কাজটা করে বাংলাদেশের অবকাঠামো কি হবে প্রত্যেকটা কাজ করে আমি দেখিয়েছি। সুতরাং আমার পিএইচডির ফলাফলটা কিন্তু একটা দৃশ্যমান বাস্তবতা, আপনারাও দেখতে পাচ্ছেন। এই বিষয়ে পরিচালনা পর্ষদের একটি সভা হয়েছে ইতিমধ্যে, প্রথম সভা 10 তারিখে। হ্যাঁ, সেখানে মালা খানের অভিযোগ সংক্রান্ত একটি এজেন্ডা ছিল। যেহেতু বিজ্ঞানী সহ অন্যান্য মাধ্যম, ইলেকট্রনিক মাধ্যম এবং প্রিন্ট মাধ্যমে বিষয়টি এসেছে এবং লিখিত অভিযোগ পাওয়া গেছে, সেই অভিযোগের ভিত্তিতে একটি এজেন্ডা উত্থাপিত হয়েছে, স্পেসিফিক্যালি মালা খানের বিরুদ্ধে যে সকল অভিযোগ আনিত হয়েছে সেই বিষয়ে। ফলে পরিচালনা পর্ষদের সর্বসম্মতিক্রমে এবং সিনিয়র সচিব মহোদয়ের নির্দেশনায় একটি কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, হেডেড বাই অতিরিক্ত সচিব, উনি আহ্বায়ক। তারপরে যেহেতু এই প্রতিষ্ঠানটি আগে বিসিএসআইয়ের অধীনে ছিল এবং ওনার চাকরিটা বিসিএসআইয়ের থেকে, সেই কারণেই চেয়ারম্যান বিসিএসআইয়েরকে সদস্য করা হয়েছে। আর যেহেতু এখানে ফাইলপত্রের বিষয় আছে, ডকুমেন্টাল, সুতরাং সাচিবিক সহায়তা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানের যে উপপরিচালক জনাব জিল্লুর রহমান, তাকে সদস্য সচিব করা হয়েছে। এই কমিটি কমপ্লিটলি এর উপর কাজ করবে, তদন্ত করবে, করে তারা সমস্ত কিছু বিষয় বিবেচনা করে এই বিষয়ে সুস্পষ্ট মতামত এই পরিচালনা পর্ষদের কাছে উপস্থাপন করবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত হবে।